ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে যতটুকু আমাদের বাকি ছিল, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে যতটুকু বাকি ছিল আমরা হচ্ছে ততটুকু পড়ব। আজকে হচ্ছে আমরা ডিএনএর গঠন থেকে শুরু করব। ডিএনএর গঠন, ঠিক আছে। সো এই যে আমাদের ডিএনএর গঠন, এই যে ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএর গঠন, ঠিক আছে, এখান থেকে শুরু করে আমরা হচ্ছে শেষ পর্যন্ত যাব। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে সিকিউ আর এমসিকিউ টপিক আলাদা, ঠিক আছে। সিকিউতে আমাদের হচ্ছে দুইটা টপিক একটু বেশি আসে। একটা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন। আর একটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ট্রান্সক্রিপশন। আর হচ্ছে ট্রান্সক্রিপশন এইটা একটু বেশি আসে, ওকে। অ্যান্ড ট্রান্সলেশন এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, ট্রান্সলেশন যেটা, কারণ এখান থেকে আমাদের বোর্ডে খুবই কম কোয়েশ্চেন আসছে, একবার বা দুইবার, বাট তেমন কোনো ধরনের আসেই না বলতে গেলে, ঠিক আছে। সো হচ্ছে আমরা ট্রান্সলেশনটা জাস্ট এমসিকিউর জন্য শিখবো, ওটা আমাদের সিকিউর জন্য শেখার দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে সিকিউর জন্য মূলত ডিএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনটা শিখবো, ঠিক আছে। সেটা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে আমরা হচ্ছে এখানে যে এমসিকিউ টপিকগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। আর সিকিউতেও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিএনএর গঠন, ঠিক আছে। সেই ডিএনএর গঠনটাও হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। ওকে, বলতে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। সো ডিএনএ, এখন আমরা সবাই জানি তাই না যে ডিএনএ হলো একটি বৃহদাকার জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। মাঝে মধ্যে আমাদের কোয়েশ্চেন আসে যে জীবনের আণবিক ভিত্তি কোনটা, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে ডিএনএ, ওকে। তারপর ডিএনএর গঠন উপাদানে আমাদের কত ধরনের সুগার থাকে, ঠিক আছে, যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, তারপরে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন নামক 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, ঠিক আছে, এবং ফসফরিক অ্যাসিড থাকে। এগুলো আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। এই 3 ধরনের জিনিস হচ্ছে আমাদের ডিএনএতে থাকবে। তারপরে দেখো, এখানে আমাদের কি বলছে যে প্রকৃত কোষে ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে ডিএনএ, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ সূত্রাকার, কিন্তু আদিকোষ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে। এইটা ইম্পর্টেন্ট যে কোন কোন জীবে আমাদের বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক আছে। আদিকোষ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এই তিনটাতে হচ্ছে আমাদের বৃত্তাকার ডিএনএ থাকবে, ঠিক আছে। কি তো তাহলে তোমাকে এখান থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসবে পরীক্ষার সময়, যে বৃত্তাকার ডিএনএ কোনটায় পাওয়া যায় না, ঠিক আছে। তোমাকে অপশন দিবে আদিকোষ, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং মনে করো আরেকটা দিয়ে দিল হচ্ছে গলজি বডি, এরকম কিছু একটা, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হবে গলজি বডি, ওকে। সো এখান থেকে আমাদের আর তেমন কিছু পড়ার দরকার নেই। আমরা সরাসরি নিচে চলে আসবো ডিএনএ এর ভৌত গঠন এই জায়গাটাতে, ঠিক আছে। সো এই জায়গায় আমাদের দেখো যে ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডিনিন এবং থায়ামিন এবং সমপরিমাণ আমাদের সাইটোসিন এবং গুয়ানিন থাকার নীতিমালাকে বলা হয় হচ্ছে চারগফস রুল, ঠিক আছে। সো চারগফস রুল কোনটা, এটা জাস্ট একবার রিডিং পড়ে রাখো, ঠিক আছে। মাঝে মধ্যে আমাদের এমসিকিউতে আসে। হ্যাঁ, আমরা তো জানি 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন থাকে ডিএনএতে, ওকে। সো অ্যাডিনিন এবং থায়ামিন এবং সাইটোসিন এবং গুয়ানিন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের সম পরিমাণে থাকবে, অর্থাৎ যে পরিমাণে আমাদের অ্যাডিনিন এবং থায়ামিন থাকবে সেই পরিমাণে হচ্ছে আমাদের সাইটোসিন এবং গুয়ানিন থাকবে, ঠিক আছে। এই যে আমাদের সমপরিমাণ যেই জিনিসটা থাকে, এই নীতিটাকে আমরা বলবো হচ্ছে চারগফস রুল। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে চলে আসব। দেখো, এই যে আমাদের ডিএনএর ডাবল হেলিক্স তথ্যটা কে দিয়েছিল, ওয়াটসন এবং ক্রিক। হ্যাঁ, প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠন, ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখা লাগবে ডিএনএ ডাবল হেলিক্সের গঠন কোন দুইজন বিজ্ঞানী দিয়েছিল, ওয়াটসন এবং ক্রিক। এই দুইটা বিজ্ঞানীর নাম কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে। আচ্ছা, সো এইটা কিন্তু আমাদের সিকিউতে অনেক বেশি আসে, ঠিক আছে। এই যে আমি দেখো সিকিউ মার্কিং করে দিয়েছি, ঠিক আছে। তোমাকে পরীক্ষার সময় বলবে যে ডিএনএর ডাবল হেলিক্সের গঠন বর্ণনা করো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে পরীক্ষার সময় বলে দিবে। 3 মার্ক বা 4 মার্কে এটা কোয়েশ্চেন আসে পরীক্ষার সময়। সো তোমাকে এইখানের পয়েন্টগুলো একটু মুখস্থ করতে হবে ফর বথ এমসিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে। এখান থেকে তোমার কিন্তু বড় কোয়েশ্চেন লিখতে হবে, ওকে। সো আমরা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের গঠনটা একটু পড়া শুরু করি, ওকে। 1 নম্বরে কি বলছে দেখো, ডিএনএ অণু দ্বিসূত্রক বিন্যাস, ডান থেকে বাম দিকে ঘুরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। এটা আর কিছুই না, ঠিক আছে। এই যে দেখো, আমরা যদি এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি, এটা কি আমাদের হচ্ছে ডান থেকে বাম দিকে পেঁচানো হচ্ছে একটা সিঁড়ির মতো গঠন, ঠিক আছে। আমাদের হচ্ছে পেঁচানো একটা সিঁড়ির মতো গঠন, জাস্ট এইটুকু আমাদের মনে রাখলেই হবে, ওকে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের পেঁচানো একটা সিঁড়ির মতো গঠন, হ্যাঁ, আবার এখান থেকেও আছে, এটাই হচ্ছে আমাদের ডাবল হেলিক্সের গঠন, ওকে। আচ্ছা, এটা যদি আমি একটু মুছে দিই, এটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। এক সেকেন্ড ওয়েট করো। ওকে, সো তারপরের লাইনটা আমরা দেখি।
তার পরের লাইনটা হচ্ছে সূত্র দুটি সম দূরত্বে পরস্পর বিপরীতমুখী অবস্থান করবে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের 5 থেকে 3 অন্তর কার্বনমুখী, অপরটি হচ্ছে আমাদের 3 থেকে 5 কার্বনমুখী। এইটা আসলে বলতে কি বোঝানো হয়েছে? এখানে আমাদের কয়টা সূত্র আছে? দুইটা সূত্রকে যদি আমি একটু আলাদা আলাদা কালার দিয়ে দেখাই, একটাকে যদি লাল কালার দিয়ে দেখাই, এই দেখো এটা হচ্ছে আমাদের একটা সূত্র, আরেকটাকে আমি যদি নীল কালার দিয়ে দেখাই তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। সো দেখো, যেটা আমি নীল কালার দিয়ে আঁকছি সেটা কত প্রান্ত থেকে শুরু হয়েছে? 3 নাম্বার প্রান্ত থেকে শুরু হয়েছে, এবং সেটা শেষ কত নাম্বার প্রান্তে হয়েছে? 5 নাম্বার প্রান্তে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 থেকে 5 কার্বনমুখী, অর্থাৎ হচ্ছে এই যে 3 থেকে 5 কার্বনমুখী। এবং যেটা আমি লাল কালার দিয়ে আঁকছি, হ্যাঁ, সেটা হচ্ছে দেখো কোথা থেকে শুরু হয়েছে বলো তো? 5 নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে এই যে আমাদের 3 নাম্বার কার্বনে এসে শেষ হয়েছে। তো সেটা হচ্ছে আমাদের 5 থেকে 3 নাম্বার কার্বনমুখী আর কি, এটা আর কি বোঝাইছে, ঠিক আছে? আচ্ছা, তারপর এই দুটোই সূত্র আমাদের কেমন অবস্থান করবে? সমদূরত্ব অবস্থান করবে। ওকে, আচ্ছা, আবার যদি আমি এটা একটু ক্লিন করে দিই। হ্যাঁ, তারপরে আমরা পড়ব 3 নাম্বার পয়েন্ট। সূত্র দুটিতে ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট পর্যায়ক্রমিক সংযুক্তিতে থাকে, ঠিক আছে? এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে? আমরা তো জানি সবাই যে ডিএনএতে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট এগুলো থাকে, তাই না? একটু আগে আমরা পড়ে আসছি। ওকে, এই যে একটু আগে কিন্তু আমরা এখানে পড়ে আসছি, দেখাইতেছি। এই যে এখানে কিন্তু আমরা পড়ে আসছিলাম। হ্যাঁ, এই যে আমাদের ডিএনএ অণুর গঠনে কী কী থাকে বলো তো? এই যে ডিঅক্সিরাইবোজ সুগার, হ্যাঁ, আমি যদি একটু ক্লিন করে দিই, এই যে আমরা হচ্ছে এই যে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, তারপরে হচ্ছে আমাদের এই যে ফসফরিক অ্যাসিড বা ফসফেট, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু থাকে। ওকে, এই জিনিসগুলো আসলে কীভাবে ডিএনএতে সাজানো থাকবে সেটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে 3 নাম্বার পয়েন্টটা খেয়াল করো। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। হ্যাঁ, সো আমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করি, ঠিক আছে? এই চিত্রটা একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো, এই দেখো এখানে হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে এস লেখাটা না, এটা হচ্ছে আমাদের সুগার এক একটা, এই যে সুগার সুগার সুগার, এবং এটা হচ্ছে আমাদের ফসফেট, এই যে পি লিখা, এটা হচ্ছে আমাদের ফসফেট, ঠিক আছে? এই ডিএনএ অণুর ভিতরে কিন্তু এইভাবেই এটা সাজানো থাকে। হ্যাঁ, এইভাবেই যদি আমরা এখানে অত ভালোভাবে দেখা যায় না, আমরা যদি হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এইভাবেই আমরা সাজানো দেখতে পাবো, এই যে একটা ফসফেট একটা সুগার, একটা ফসফেট একটা সুগার, এইভাবে আর কি এটা সাজানো থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার পয়েন্টে কি বলছে দেখি। সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপে তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস। হ্যাঁ, এ এর সাথে টি সংযুক্তি হয় আর জি এর সাথে হচ্ছে আমাদের সি সংযুক্তি হবে। ওকে, এইটা আমাদের ইম্পর্টেন্ট। দেখো এই যে দেখছো প্রতিটা সূত্রর মধ্যে, হ্যাঁ, এই জায়গায় যদি আমরা আবার খেয়াল করি এই চিত্রটাতে, তাহলে দেখো এই যে এ এর সাথে টি যুক্ত হয়েছে, সি এর সাথে জি যুক্ত হয়েছে, সি এর সাথে জি যুক্ত হয়েছে, এর সাথে টি যুক্ত হয়েছে, এরকমই আর কি, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাডেনিনের সাথে আমাদের থায়ামিন যুক্ত হবে, আর হচ্ছে আমাদের গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা নাইট্রোজেন ঘটিত বেস, এভাবেই হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে, ঠিক আছে? এইখানেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাই, ঠিক আছে? দেখো এই যে আমাদের সুগার, ঠিক আছে? তারপরে এই যে আমাদের ফসফেট, এই যে এ এর সাথে টি যুক্ত হয়েছে, হ্যাঁ, তারপরে ওই যে সি এর সাথে জি যুক্ত হয়েছে, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এইখানে জাস্ট এই জিনিসটাকেই বের করে এনে এখানে একটু বড় করে দেখাইছে, আর তেমন কিছুই না, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার পয়েন্ট তোমার পড়ার দরকার নাই, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট না। আমরা আবার 6 নাম্বার পয়েন্টে চলে আসব। দেখো, ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এটা কিন্তু আমরা বারবার পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাডিনিন বা এ এর সাথে আমাদের কোনটা যুক্ত হয়? যে এইখানে আমরা দেখলাম, তাই না? এ এর সাথে হচ্ছে আমাদের টি যুক্ত হবে, মানে হচ্ছে থায়ামিন। মনে রাখবা প্রত্যেকটা নাইট্রোজেন ঘটিত বেস এভাবেই যুক্ত হয়, একটার সাথে আরেকটা, একটা অ্যাডেনিনের সাথে আরেকটা হচ্ছে আমাদের থায়ামিন যুক্ত হবে, ঠিক আছে? তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হবে এবং গুয়ানিন, হ্যাঁ, জি এর সাথে কোনটা যুক্ত হবে? সাইটোসিন যুক্ত হবে, সি, ঠিক আছে? অ্যাডেনিনের সাথে গুয়ানিন এবং সাইটোসিনের সাথে আমাদের যুক্ত হবে হচ্ছে থায়ামিন। ওকে, এই যে জি এর সাথে হচ্ছে আমাদের সি যুক্ত হবে, এটাই আর কি একটু বর্ণনা করতে। ওকে, আচ্ছা, তাইলে আমরা 6 নম্বর পয়েন্টে কী পাইলাম? প্রত্যেকটা অ্যাডেনিনের সাথে একটা থায়ামিন বা এ এর সাথে টি যুক্ত হবে এবং প্রত্যেকটি গুয়ানিনের সাথে একটা সাইটোসিন বা জি এর সাথে সি যুক্ত হবে। ওকে, 7 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্টে কী বলছে দেখো। একটি সূত্রের অ্যাডিনিন অপর সূত্রের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনী গঠন করে, ঠিক আছে? একটা সূত্রের অ্যাডিনিন অপর সূত্রের থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ কি বলছে জানো? এই যে এ এর সাথে টি যে যুক্ত থাকবে বা টি এর সাথে এ, যেটাই আমরা বলি না কেন, সেটা পরস্পর দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? যদি এখানে খেয়াল করি, এ এর সাথে টি আমাদের দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় খেয়াল করলেই বুঝতে পারি। দেখো এই যে এ এর সাথে টি বা টি এর সাথে এ হচ্ছে আমাদের দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে, ঠিক আছে? অ্যান্ড
জি এর সাথে সি কোন ধরনের বন্ধন দ্বারা যুক্ত থাকবে? একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমরা 3টা হাইড্রোজেন বন্ধন দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করি, দেখছো এই যে 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে, আর এখানে কিন্তু আমাদের 2টা হাইড্রোজেন বন্ধন থাকবে। এটা আমাদের মাথায় রাখা লাগবে। ঠিক আছে, যে অ্যাডিনিনের সাথে থায়ামিন বা যখন যুক্ত হবে তখন হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে, এবং যখন গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে তখন হচ্ছে আমাদের 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো একটু নিচে চলে আসবো আমরা। তাহলে 7 নাম্বার পয়েন্টটা তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, 7 নাম্বার পয়েন্টটা আশা করি বুঝতে পারছো। তাহলে 6 আর 7 নাম্বার পয়েন্টে মূলত কী বলছে, যে ডিএনএতে 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এ এর সাথে টি যুক্ত থাকবে আর সি এর সাথে জি যুক্ত থাকবে। এ এর সাথে টি যুক্ত থাকবে হচ্ছে আমাদের 2টা বন্ধন দ্বারা, এবং জি এর সাথে সি যুক্ত থাকবে হচ্ছে আমাদের 3টা বন্ধন দ্বারা। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা 8 নাম্বার পয়েন্টে চলে আসি। সো 8 নাম্বারে বলছে যে হচ্ছে ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য আমাদের হচ্ছে 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 34 অ্যাংস্ট্রম। ডিএনএ সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। মানে অ্যাংস্ট্রমকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ন্যানোমিটার এককটা পেয়ে যাব। আচ্ছা, সো প্রতিটি প্যাচে নাইট্রোজেনাস বেস জোরের 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে। ঠিক আছে, প্রতিটি প্যাচে নাইট্রোজেনাস বেসের জোড়া 10টি ধাপ থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা মানে আমাদের যে হচ্ছে তোমার এক একটা যে আমাদের ডাবল হেলিক্সের প্যাচ থাকবে, প্রত্যেকটা প্যাচে আমাদের 10টা কইরা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস থাকবে, এবং সেই 10টা আমাদের প্যাচে হচ্ছে 10টা বেজই হচ্ছে আমাদের পরস্পর থেকে সমদূরত্বে অবস্থান করবে। এটা যদি তোমাদেরকে আমি চিত্রে দেখাই তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, ধরো আমি হচ্ছে চিত্রে দেখাইতেছি, এইখানে ধরো। ঠিক আছে, এইখানে আমি মনে করলাম যে এখানে অত ভালো বোঝা যায় না, আমরা আবার এইখানে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, এখানে চলে আসি। ঠিক আছে, সো দেখো এই যে আমাদের প্রতিটা আমাদের হচ্ছে প্যাচের দৈর্ঘ্য কত। ঠিক আছে, দেখো একটা প্যাচের দৈর্ঘ্য আমাদের শুরু হবে কোথা থেকে জানো, এই যে আমাদের ধরো এই প্যাচটাকে আমরা লক্ষ্য করলাম, তাহলে দেখো এই প্যাচটা কিন্তু এইভাবে 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 আসছে, তাই না? সো এই প্যাচটার আমাদের যেখান থেকে একটা হচ্ছে ফোল্ড শুরু হয়েছে, যে এখান থেকে একটা ফোল্ড শুরু হয়েছে, আবার এই সরলরেখা বরাবর যদি আমরা নিচে আসি তাহলে এইখানে এসে এই ফুলটা শেষ হয়েছে। ঠিক আছে, মানে যেই দূরত্ব তোমরা তরঙ্গ পড়তো না, ধরো হচ্ছে এইভাবে একটা তরঙ্গ যাইতেছে এইভাবে। ঠিক আছে, এইভাবে। ওকে, সো দেখো এইখান থেকে শুরু করে এই ফুলটা পর্যন্ত। ঠিক আছে, দুইটা উঁচু জায়গা থেকে, একটা উঁচু জায়গা থেকে আরেকটা উঁচু জায়গা পর্যন্ত, এটাকে আমরা বলবো হচ্ছে একটা প্যাচ। ঠিক আছে, একটা উঁচু জায়গা থেকে আরেকটা উঁচু জায়গা পর্যন্ত আমরা বলবো হচ্ছে একটা সম্পূর্ণ প্যাচ। ওকে, সো আমাদের দেখো এইখান থেকে শুরু করে, আমি যদি আবার একটু মুছে দিই, হ্যাঁ, দেখো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত এটা হইতেছে আমাদের একটা পূর্ণ হেলিক্সের প্যাচ। ঠিক আছে, এই যে আমাদের এইখান থেকে একটা ফোল্ড শুরু হয়েছে, আবার এখানে এসে হচ্ছে আমাদের ফোল্ডটা শেষ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো মানে যেখান থেকে শুরু হবে সেই পয়েন্টটা থেকে যদি আমরা একটা সরল রেখা টানি, সেটা যেখানে এসে শেষ হবে, হ্যাঁ, এই যে এই ফোল্ডটাতে এসে শেষ হয়েছে। সো হচ্ছে এই ফোল্ডটাও কিন্তু আসছে। ঠিক আছে, কিন্তু এই ফোল্ডটা কিন্তু আমাদের অন্য সূত্রের। ঠিক আছে, আমরা যদি নীলকালি দিয়ে একটু দেখাই, হ্যাঁ, নীলকালি দিয়ে একটু দেখাই, এই যে আমরা যদি হচ্ছে এই দেখছো এই যে এই ফুলটা কিন্তু আমাদের নীল কালি। ঠিক আছে, এই যে এই ফুলটা কিন্তু আমাদের নীল কালি, এটা কিন্তু আমাদের লাল কালির না। ঠিক আছে, আমরা যদি আবার লাল কালি আনি, এই যে এটা হচ্ছে আমাদের লাল কালি, হ্যাঁ, এই যে লাল কালি। সো লাল কালি কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে লাল কালি শুরু হয়েছে, আবার এখানে এই ফোল্ডে এসে শেষ হয়েছে। ঠিক আছে, সো এটাকে আমরা বলবো হচ্ছে একটা পূর্ণ হেলিক্সের প্যাচ, এবং এই পূর্ণ হেলিক্সের দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম, এই যে 34 অ্যাংস্ট্রম বা হচ্ছে আমাদের 3.4 ন্যানোমিটার। ঠিক আছে, 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এবং এইখানে আমাদের হচ্ছে কয়টা তোমার নাইট্রোজেন ঘটিত বেস থাকবে বলো তো? এখানে হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আর কি। ঠিক আছে, এভাবে আমাদের মানে হচ্ছে 10টা নাইট্রোজেন ঘটিত বেস থাকবে। ঠিক আছে, কয়টি নাইট্রোজেন ঘটিত বেস থাকবে? 10টা নাইট্রোজেন ঘটিত বেস থাকবে, এবং প্রত্যেকটা হচ্ছে পরস্পর থেকে সমদূরত্বে অবস্থান করবে। ঠিক আছে, এখন যদি প্রত্যেকটা সমদূরত্বে অবস্থান করে পরস্পর থেকে, এবং এই পুরাটা মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য যদি 3.4 অ্যাংস্ট্রম হয়, তাহলে একটা নাইট্রোজেনাস বেস থাকে, আরেকটা নাইট্রোজেনাস বেস কত তোমার হচ্ছে অ্যাংস্ট্রম হবে বলো তো? 34 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইকুয়াল টু 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, একটা নাইট্রোজেন ঘটিত বেস থেকে আরেকটা নাইট্রোজেন ঘটিত বেসের দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের 3.4 অ্যাংস্ট্রম, সেটাই আমাদের নিচে বলছে। ওকে, দেখো
এই যে আহ, এই যে সমদূরত্ব ফলে এই যে প্রতিটি প্যাচে নাইট্রোজেন বেস জোড়ার 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে, ফলে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হয় আমাদের 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব কত হবে আমাদের? 3.4 অ্যাংস্ট্রম। ওই যে বুঝাইলাম, ধরো আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্যাচ। ঠিক আছে, এটা ধরো হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা প্যাচ, এবং এই প্যাচে আমাদের 10টা হচ্ছে মনে করো নাইট্রোজেন ঘটিত বেজ আছে, আমি 10টা আঁকলাম না, মনে করো আছে আর কি। ঠিক আছে, এবং এই পুরোটা দৈর্ঘ্য কত আমাদের? 3.34 অ্যাংস্ট্রম, যদি আমরা অ্যাংস্ট্রমে হিসাব করি। ঠিক আছে, এবং এখানে আমাদের কয়টা বেজ আছে বলো তো? নাইট্রোজেন ঘটিত বেজ আছে হচ্ছে 10টা। তাহলে 10টা যদি নাইট্রোজেন ঘটিত বেজ থাকে এবং 10টা যদি পরস্পর থেকে একদম সমান দূরত্বে থাকে, তাহলে হচ্ছে একটা থেকে আরেকটা নাইট্রোজেন ঘটিত বেসের দূরত্ব কত হবে? হ্যাঁ, এই যে একটা থেকে আরেকটা নাইট্রোজেন ঘটিত বেসের দূরত্ব হবে হচ্ছে আমাদের দাঁড়াও আমি একটু চিকন করে নেই কালিটা। হ্যাঁ, এই যে একটা থেকে আরেকটা নাইট্রোজেন ঘটিত বেসের আমাদের দূরত্ব হবে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 3.4 অ্যাংস্ট্রম। একটা বেস থেকে আরেকটা বেসের মানে একটা নাইট্রোজেন ঘটিত বেস থেকে আরেকটা নাইট্রোজেন ঘটিত বেসের দূরত্ব হবে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, আর এই পুরাটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আশা করি এই যে 8 নাম্বার ধাপটা সেটা সবাই বুঝতে পারছো। 8 নাম্বার ধাপটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, প্লাস এটা তো তোমাদের সিকিউতে আসে। ঠিক আছে, সো আশা করি 8 নাম্বার ধাপটা সবাই পারবা। ওকে, আচ্ছা। সো এখন আমরা আবার চলে যাব, তাহলে 8 নাম্বার ধাপটা আমরা পড়ছি। 9 নাম্বার ধাপ, প্রতিটি প্যাচে হেলিক্সে দুটির ব্যাস 24 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 24 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার, আমরা সাধারণত অ্যাংস্ট্রমেই পড়ি। ঠিক আছে, আর তোমার যদি অপশানে ন্যানোমিটার অপশন দেওয়া থাকে তাহলে কী করবা? জাস্ট হচ্ছে অ্যাংস্ট্রমকে 10 দিয়ে ভাগ করে নিবা, শেষ। ওকে, সো 20 অ্যাংস্ট্রম, প্রতিটি হেলিক্স দুটির ব্যাস 20 অ্যাংস্ট্রম। এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে? ঠিক আছে, ব্যাস মানে হচ্ছে আমাদের দেখাই তোমাকে। হ্যাঁ, ব্যাস মানে হচ্ছে এই দেখো, এইখান থেকে এইটুক দূরত্ব আর কি। ঠিক আছে, যে এরকম করে আপাতত মনে রাখো যে এইখান থেকে এইটুক যে দূরত্ব, এইটাই হচ্ছে আমাদের ব্যাস। এটা মানে এইখান থেকে এইটুক দূরত্ব হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এই লম্বালম্বী দূরত্ব কত? লম্বালম্বী দূরত্ব হচ্ছে আমাদের 34 অ্যাংস্ট্রম, আর পাশাপাশি দূরত্ব কত? ব্যাস, সেটা হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা। তারপর 11 নম্বরে কি বলছে দেখো, প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা আমাদের হচ্ছে 10 জোড়া। প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 10 জোড়া। ঠিক আছে, মনোনিউক্লিওটাইডের সংখ্যা। ওকে, সো মনোনিউক্লিওটাইডের সংখ্যা মানে কি? আর কি আমাদের হচ্ছে বেস সংখ্যা। ঠিক আছে, আমরা যে 10 মানে মনোনিউক্লিওটাইড পড়ছি না, সেটা হচ্ছে আমাদের বেস আর কি, 10 জোড়া। এবং প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা হচ্ছে আমাদের 25টা। অর্থাৎ একটা প্যাচে আমাদের হাইড্রোজেন বন্ড সংখ্যা কতটা থাকবে? 25টা। তুমি নিজে নিজেই হিসাব করে বের করতে পারো কীভাবে 25টা হয়। ঠিক আছে, ধরো এ এর সাথে টি 2 বন্ধন থাকবে এবং জি এর সাথে সি হচ্ছে আমাদের 3 বন্ধন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, এবং প্রতিটা হচ্ছে আমাদের প্যাচে তোমার দুইটা তোমার হচ্ছে কি থাকবে বলো তো? প্রতিটা প্যাচে হচ্ছে আমাদের 10টা করে নাইট্রোজেন ঘটিত বেস থাকবে। ঠিক আছে, 10টা নাইট্রোজেন ঘটিত বেস থাকবে, ফলে হচ্ছে আমাদের তার মধ্যে এ এর সাথে টি কয়টা যুক্ত থাকবে বলো তো? এ এর সাথে টি থাকবে হচ্ছে আমাদের, দাঁড়াও আমি যদি একটু হ্যাঁ মুছে দিই, তাহলে দেখো প্রতিটি ধাপে যদি আমাদের 10টা করে নাইট্রোজেন ঘটিত বেস থাকে, তাহলে আমাদের হচ্ছে সেখানে 5টা থাকবে এটি আর 5টা থাকবে হচ্ছে জিসি। বুঝতে পারছো? সমান সমান থাকবে, 5টা থাকবে এটি আর 5টা থাকবে হচ্ছে আমাদের জিসি। ওকে, সো 5টা যদি এটি থাকে তাহলে এখানে হাইড্রোজেন বন্ড করে থাকবে 5 দুগুণে 10টা। হ্যাঁ, আর 5টা যদি জিসি থাকে তাহলে এখানে হাইড্রোজেন বন্ড কত থাকবে? 3 5 15টা। ঠিক আছে, মানে 3টা হাইড্রোজেন বন্ড না, 3টা হাইড্রোজেন বন্ড, আর এবং এটা যদি 5টা থাকে তাহলে কি 3 5 15 হবে। ঠিক আছে, এই যে 15, তাহলে আমাদের টোটাল কত হবে? 25টা। ঠিক আছে, তাহলে 10 + 15 = 25। এটাই বলছে যে প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা থাকবে হচ্ছে 25টা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের বলছে ডিএনএ এর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে হয়। ঠিক আছে, ডিএনএ এর আণবিক ওজন কত থেকে কতর মধ্যে হবে? 10.6 থেকে 10.9 এর মধ্যে হবে ডিএনএ এর আণবিক ওজন। ঠিক আছে, আচ্ছা। সো এই যে আমরা যে পয়েন্টগুলো পড়লাম, ডিএনএ এর ডাবল হেলিক্সের গঠন, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং এই পয়েন্টগুলো কিন্তু তোমার বথ এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, হ্যাঁ, আমরা যদি একটু সামারাইজ করি যে অ্যাকচুয়ালি আমরা এখানে কী কী পড়লাম, তাহলে আমাদের হচ্ছে একটু সুবিধা হবে। ঠিক আছে, প্রত্যেকটা পড়ার পরে আমরা একটু সামারাইজ করে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। ওকে, আচ্ছা। সো আমি আবার সব কিছু ক্লিয়ার করে দিলাম, একটু সামারাইজ করে দিই। ডিএনএ অণু হচ্ছে দ্বিসূত্রক, এটা আমরা পড়ছি। এটা হচ্ছে আমাদের সিঁড়ির মতো প্যাঁচানো একটা মডেল। ঠিক আছে, যাকে হচ্ছে ডাবল হেলিক্সের মডেল বলা হয়।
তারপর আমরা পড়ছি এখানে আমাদের কয়টা সূত্র থাকবে, দুটো সূত্র থাকবে। একটা হচ্ছে আমাদের 5 থেকে 3 কার্বনমুখী, আরেকটা হচ্ছে আমাদের 3 থেকে 5 কার্বনমুখী, যেটা কিন্তু আমরা এই জায়গায় দেখছি। আচ্ছা, প্রতিটি সূত্র আমাদের হচ্ছে এখানে কি থাকবে বলতো, ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে আর ফসফেট থাকবে। এটাও কিন্তু আমরা দেখছি যে একটা সুগার একটা ফসফেট একটা সুগার, এইভাবে আর কি পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে যুক্ত থাকে। তারপর 4 নম্বরে আমরা পড়ছি যে প্রতিটি দুটি সূত্রের মাঝখানে প্রতিটি ধাপে একজোড়া নাইট্রোজেন বেস থাকে, হয়তো বা এ এর সাথে টি যুক্ত থাকবে, আর না হলে হচ্ছে জি এর সাথে সি যুক্ত থাকবে। 5 নাম্বার পয়েন্ট পড়ার দরকার নাই। 6 নম্বরে 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। ঠিক আছে, অ্যাডেনিন এন সম্পূরক ক্ষারক হচ্ছে থাইমিন, মানে এ এর সাথে টি, জি এর সাথে সি, ওইটাই বলছে। এবং 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা হচ্ছে আমাদের এ এর সাথে টি যুক্ত থাকবে, 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা হচ্ছে আমাদের জি এর সাথে সি যুক্ত থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা পড়বো 8 নাম্বারটা তো পড়ছি। 8 নাম্বার পয়েন্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ডিএনএ অণুর দুটি সূত্রের প্রতিটি প্যাচে আমাদের হচ্ছে ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রোম, হ্যাঁ, এবং হচ্ছে একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব কত আমাদের 3.4 অ্যাংস্ট্রোম। তাহলে এখানে টোটাল কয়টা ধাপ থাকবে, 10টা ধাপ। ঠিক আছে, আচ্ছা, তারপর প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস আমাদের হচ্ছে 20 অ্যাংস্ট্রোম। ঠিক আছে, প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রোম। ওকে, 11, প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে আমাদের 10 জোড়া, হাইড্রোজেন বন্ড সংখ্যা থাকবে হচ্ছে 25টা, ডিএনএ অণুর আণবিক ওজন থাকবে 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। ওকে, সো তোমাদেরকে জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে। এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ আসবে। এমসিকিউতে বলবে যে প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কত জোড়া, 10 জোড়া। ঠিক আছে, 25টি, এগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো এটা কিন্তু আমরা বারবার পড়তেছি, তাই না, যে ডিএনএর রাসায়নিক গঠনের উপাদান হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এটা কিন্তু আমরা বারবার পড়তেছি। আচ্ছা, ডিএনএর কাজ নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, জাস্ট হচ্ছে একবার রিডিং পড়বা। ওকে, আচ্ছা, এখান থেকে 1 নম্বর পয়েন্ট একটু দেখতে পারো, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে, আণবিক ভিত্তি হিসাবে কাজ করে। এবং 7 নম্বর পয়েন্টটা একটু দেখতে পারো, জীবের পরিবৃত্তি বা মিউটেশনের ভিত্তি হিসাবে হচ্ছে এটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, সো তোমার কিন্তু আর এখান থেকে পড়ার দরকার নাই। ওকে, এরপরে আমরা যাব আচ্ছা ডিএনএর গুরুত্ব বা তাৎপর্য। ঠিক আছে, এই যে আমাদের ডিএনএর গুরুত্ব বা তাৎপর্য, এই গুরুত্ব বা তাৎপর্য হচ্ছে তুমি জাস্ট একবার রিডিং পড়বা, বুঝতে পারছো? ডিএনএর গুরুত্ব বা তাৎপর্য একবার রিডিং পড়বা, এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই। ওকে, আচ্ছা, জাস্ট হচ্ছে একটু এটা পড়বা যে 5 নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, যে জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ। ঠিক আছে, জৈবিক সংকেত প্রেরক কোনটা? জৈবিক সংকেত প্রেরক হচ্ছে আমাদের ডিএনএ। হ্যাঁ, জাস্ট হচ্ছে এইটা একটু এখান থেকে পড়বা। আচ্ছা, এরপর দেখো ডিএনএ হচ্ছে আমাদের, দেখো পরিশেষে বলা যায় ডিএনএ অণু জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই ডিএনএ হচ্ছে আমাদের মাস্টার মলিকিউল। ঠিক আছে, ডিএনএকে কি বলা হয়? ডিএনএকে বলা হয় হচ্ছে মাস্টার মলিকিউল। অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেডিকেলেও আসছে ম্যাথ। ঠিক আছে, যে হচ্ছে আমাদের মাস্টার মলিকিউল কোনটাকে বলা হয়? ঠিক আছে, আনসার হবে হচ্ছে ডিএনএকে বলা হয় হচ্ছে আমাদের মাস্টার মলিকিউল। ওকে, আচ্ছা, সো ডিএনএ আমাদের মোটামুটি পড়া শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আরএনএতে। ঠিক আছে, ডিএনএ আমাদের পড়া শেষ, এখন আমরা কি শুরু করব বলো তো? এখন হচ্ছে আমরা আরএনএ শুরু করব। ওকে, আচ্ছা, একটু ওয়েট করো। আরএনএ মানে কি বলো তো? আরএনএ মানে হচ্ছে আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আরএনএ এটা হচ্ছে তোমরা সবাই জানো। এবং আরএনএর সাথে ডিএনএর একটা বেসিক ডিফারেন্স কি? নাইট্রোজেন ঘটিত বেজে একটা বেসিক ডিফারেন্স থাকবে। ঠিক আছে, বেসিক ডিফারেন্সটা হচ্ছে তোমার দেখো আরএনএ গাঠনিক উপাদানে রাইবোজ সুগার এবং অন্যতম ক্ষারক হিসাবে ইউরাসিল থাকে। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের ইউরাসিল নামক এক ধরনের ক্ষারক থাকবে, যেখানে হচ্ছে থাইমিনের পরিবর্তে। ঠিক আছে, আমরা জানি আমাদের হচ্ছে ডিএনএতে কী কী ছিল বলো তো? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এই যে থায়ামিন, এই থায়ামিনের পরিবর্তে আমাদের এটা হচ্ছে ডিএনএর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আরএনএতে, হ্যাঁ, আরএনএতে আমাদের এই থায়ামিনের পরিবর্তে অ্যাডিনিন ঠিকই থাকবে, গুয়ানিন ঠিকই থাকবে, সাইটোসিন ঠিকই থাকবে, জাস্ট হচ্ছে এই থায়ামিনের পরিবর্তে আমাদের থাকবে ইউরাসিল। ইউরাসিলকে হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউরাসিলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউরাসিলকে হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। ঠিক আছে, তাহলে এখানে আরএনএতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। এটা কিন্তু তোমরা সবাই 9-10-এই পড়ে আসছো। এটা কিন্তু একটা বেসিক ডিফারেন্স আমাদের হচ্ছে তোমার থায়ামিন এবং ইউরাসিলের মধ্যে। ওকে,
আচ্ছা, সো এই যে আমরা আরএনএ পড়তেছি, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো। ওকে, সো এই যে আমরা আরএনএ পড়তেছি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? সো আরএনএর বিস্তৃতিটা কেমন থাকে, ঠিক আছে? আরএনএর বিস্তৃতি যদি আমরা একটু পড়ি তাহলে দেখো, অবস্থান ও বিস্তৃতি, ঠিক আছে, অবস্থান ও বিস্তৃতি। সকল জীবকোষে আরএনএ থাকে। একটি কোষে বিরাজমান আরএনএ এর 90% থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, ঠিক আছে। আরএনএ এর 90%ই থাকবে হচ্ছে সাইটোপ্লাজমে এবং মাত্র 10% থাকবে হচ্ছে আমাদের নিউক্লিয়াসে। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আরএনএ এর 90% থাকবে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে, ঠিক আছে। সাইটোপ্লাজম কোনটা মনে আছে? যে আমাদের একটা কোষ, ঠিক আছে, এটা ধরো হচ্ছে আমাদের একটা কোষ, এখানে যে আমাদের নিউক্লিয়াস থাকে, তাই না? আর বাইরে যা কিছু থাকে সবই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমে থাকবে হচ্ছে আমাদের 90% আর নিউক্লিয়াসে থাকবে হচ্ছে আমাদের বাকি 10%, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অবস্থান ও বিস্তৃতি। পড়ার পরে এখান থেকে আমাদের আর তেমন কিছু পড়ার নাই। এই যে আরএনএ এর ভৌত গঠন, রাসায়নিক গঠন। আরএনএ এর রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা সেম অ্যাজ আমাদের ডিএনএর মতোই, ঠিক আছে, ডিএনএ এর মতোই। জাস্ট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে তোমার এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ঠিক আছে। দেখো, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকবে, এটা ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে, তাই না? সেম পেন্টোজ সুগার থাকবে। 2 নম্বরে নাইট্রোজেন ঘটিত বেস থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল। এই যে আমাদের ইউরাসিল, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের জাস্ট ডিফারেন্স। আর সাইটোসিন থাকবে, তারপর আমাদের ফসফেট থাকবে বা ফসফরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডিএনএর রাসায়নিক গঠন, আরএনএর রাসায়নিক গঠন অলমোস্ট সেম, জাস্ট পার্থক্য হচ্ছে সেখানে আমাদের কি থাকবে বলো তো? আমাদের হচ্ছে থাইমিনের পরিবর্তে ইউরাসিলটা থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আরএনএ এর শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ, ঠিক আছে। মাঝে মধ্যে আসে যে আরএনএ এর শ্রেণীবিভাগ বর্ণনা করো, সিকিউতে আসে, হ্যাঁ, আরএনএ এর শ্রেণীবিভাগ বর্ণনা করো, হ্যাঁ। আচ্ছা, সো আরএনএ, দেখো ডিএনএর কিন্তু কোনো শ্রেণী বিভাগ নাই, ডিএনএ এক ধরনেরই ডিএনএ, কিন্তু আরএনএ হচ্ছে আমাদের 5 ধরনের আছে, ঠিক আছে। 5 ধরনের আমাদের আরএনএ আছে, এটা একটু পরেই আমরা দেখবো, ঠিক আছে। আমাদের ডিএনএ কিন্তু কোনো ধরনের শ্রেণী বিভাগ নেই, বাট আরএনএ কিন্তু আমাদের 5 ধরনের আরএনএ আছে, ঠিক আছে। সো এই যে আমাদের 5 ধরনের আরএনএ আছে, এটা এখানে দেখো, এখানেই লেখা আছে আমাদের, হ্যাঁ, একটু ওয়েট করো। হ্যাঁ, এই যে আরএনএ এর শ্রেণীবিভাগ। ওকে, গঠন এবং কাজের ভিত্তিতে আরএনএকে উল্লিখিত 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। 5 ভাগে ভাগ করা যাবে। সো 1 নাম্বার ভাগটা, তাহলে ভাগগুলার হেডলাইনগুলো আমরা আগে পড়ে নিই, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। 2 নাম্বারটা হচ্ছে আমাদের দেখো ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার এই যে বার্তাবাহক আরএনএ বা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। মেসেঞ্জার আরএনএর বাংলা কি? বার্তাবাহক আরএনএ, বা এটার ফার্স্ট অক্ষর দিয়ে এটাকে আমরা এমআরএনএও বলতে পারি, হ্যাঁ, এমআরএনএ। তারপরে 3 নাম্বারটা আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে দেখো এই যে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। 3 নাম্বার আরএনএর নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, ঠিক আছে। 4 নাম্বারটা হচ্ছে আমাদের বংশগতীয় আরএনএ, ঠিক আছে। বংশগতীয় ইংলিশ নাম কি? জেনেটিক আরএনএ। জেনেটিকের প্রথম অক্ষর কি? জি, তাহলে এটাকে আমরা জি আরএনএও বলতে পারি, ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে আমাদের মাইনর আরএনএ বা মাইনরের এই যে এমআই এর প্রথম 2 অক্ষর নিয়ে আমরা বলতে পারি এমআই আরএনএ, ঠিক আছে। আচ্ছা, সো এইটা আমরা 5টা হেডলাইন পড়লাম যে আমাদের হচ্ছে তোমার এই যে আরএনএ থাকে, আরএনএ হচ্ছে আমাদের 5 ধরনের। এখন আমাদের একটু বর্ণনা পড়তে হবে ফর বোথ এমসিকিউ অ্যান্ড সিকিউ, ঠিক আছে। আচ্ছা, সো দেখো, এই চ্যাপ্টার শেষ করার পরেও কিন্তু তোমাদেরকে আমি মেডিকেলের কোয়েশ্চেন প্লাস হচ্ছে তোমাদের হচ্ছে সিকিউ আমি সলভ করে দিব, প্লাস হচ্ছে তোমাদেরকে আমরা পিডিএফও দিয়ে দিব, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো হচ্ছে কোন টপিক থেকে সিকিউ আসবে, কোন টপিক থেকে এমসিকিউ আসবে এগুলো বোঝা। আচ্ছা, সো টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এটার বর্ণনায় আমরা ঢুকে যাই, ঠিক আছে। যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, সেগুলো কি আমরা বলবো হচ্ছে ট্রান্সফার আরএনএ। সো এটার একদম কিওয়ার্ডটা কোনটা? কিওয়ার্ড হচ্ছে এটা আমাদের স্থানান্তর করে। এই যে স্থানান্তর করে, এই যে আমাদের একটা কোডকে যেটা স্থানান্তর করতেছে, এই জন্যই এটাকে ট্রান্সফার আরএনএ বলা হচ্ছে। এখন কি স্থানান্তর করতেছে, কোথায় স্থানান্তর করতেছে? যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডকে স্থানান্তর করবে, ঠিক আছে।
কাকে স্থানান্তর করবে? অ্যামিনো অ্যাসিডকে স্থানান্তর করবে, ঠিক আছে। কোথায় স্থানান্তর করবে? মেসেঞ্জার আর এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএতে স্থানান্তর করবে, ঠিক আছে। যেহেতু এটা স্থানান্তর করতেছে তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। তাহলে আমাদের ট্রান্সফার আরএনএ কাকে বলবো? যে আরএনএ আমাদের হচ্ছে যে কোনো ধরনের অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার কেন বলা হইতেছে? ট্রান্সফার বাংলায় কিন্তু স্থানান্তর, ওকে। আচ্ছা, সো এরপরে আমরা দেখব যে প্রতিটি কোষে আমাদের 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। এখন দেখো, তোমার যদি পরীক্ষার সময় বলে যে টিআরএনএর বর্ণনা লিখো, ঠিক আছে, তাহলে কি করবা? জাস্ট হচ্ছে আমি যে এমসিকিউর জন্য যেই লাইনগুলো দাগাই দিতেছি ওই লাইনগুলো জাস্ট একটু পয়েন্ট হিসাবে লিখবা, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, এভাবে লিখবা, ঠিক আছে। জাস্ট এমসিকিউর জন্য যেই লাইনগুলো দাগিয়ে দিব ওই লাইনগুলো থেকেই তুমি পয়েন্ট বানিয়ে ফেলবা, ঠিক আছে। ভালো ট্রিক্স না? আচ্ছা, এরপরে 41 থেকে 42 ধরনের টিআরএনএ থাকবে, ঠিক আছে। তারপর নিউক্লিয়াসের ভিতরে টিআরএনএ সৃষ্টি হয়। প্রতিটি টিআরএনএতে মোটামুটি 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে। এটা জাস্ট তোমাকে একটু মুখস্থ করবা যে প্রতিটি টিআরএনএতে আমাদের কতটা অণু থাকে? 75 থেকে 90টা আমাদের হচ্ছে নিউক্লিওটাইড অণু থাকবে, হ্যাঁ। এই যে এমসিকিউতে আসতে পারে বা সিকিউতে একটা পয়েন্ট হিসেবে তুমি এটা লিখতে পারো, তাই না? তারপর কোষের প্রায় 15 ভাগ আরএনএই হচ্ছে টিআরএনএ। হ্যাঁ, আমরা জানি যে কোষে আমাদের কয় ধরনের আরএনএ থাকে? 5 ধরনের আরএনএ, 5 ধরনের আরএনএ থাকে। তার মধ্যে আমাদের 15% আরএনএই থাকবে হচ্ছে টিআরএনএ, ঠিক আছে। 15% আরএনএই থাকবে হচ্ছে আমাদের টিআরএনএ, এটাই আর কি বুঝাইছে, ওকে। আচ্ছা, তারপরে এটি সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। টিআরএনএটা কেমন? টিআরএনএ হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ। 5টা আরএনএর মধ্যে টিআরএনএ হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, ওকে। আচ্ছা, তারপর টিআরএনএ গঠনের ক্লোভার লিফ মডেল প্রণয়ন করা হয়। এটা অতটা ইম্পর্টেন্ট না, দরকার নাই। আমরা পড়ব এই মডেল অনুযায়ী টিআরএনএতে আমাদের 5টা বাহু এবং 4টা ফাঁস থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কয়টা বাহু আর কয়টা ফাঁস থাকবে বলো তো? টিআরএনএতে এখানে হচ্ছে আমাদের 5টা বাহু এবং হচ্ছে আমাদের 4টা ফাঁস থাকবে, ঠিক আছে। 5টা বাহু এবং 4টা ফাঁস, হ্যাঁ। সো আমরা যদি হচ্ছে ফাঁসগুলো দেখি, দেখো এই যে এই একটা ফাঁস, ফাঁস মানে কি? প্যাচ। এই যে এই একটা ফাঁস, এই একটা ফাঁস, তারপরে হচ্ছে এই একটা ফাঁস আর কি, ঠিক আছে। বুঝতে পারছো? সো হচ্ছে এটা হচ্ছে আমাদের 5টা ফাঁস আর বাহু হচ্ছে আমাদের এগুলো আর কি বাহু, ঠিক আছে। যে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 5টা বাহু, ঠিক আছে। এই যে অতিরিক্ত বাহু বলছে এটা আসলে এই পুরাটাকে বুঝাইছে, ওকে। সো তাহলে আমাদের ফাঁস কয়টা? 4টা ফাঁস, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে আবার দেখাই, হ্যাঁ, 4টা ফাঁস আর 5টা বাহু কোথায় কোথায় আছে দেখো। এই যে এইটা, এই যে আমাদের একটা ফাঁস, ফাঁস মানে কি? প্যাচ। একটা ফাঁস, 2টা ফাঁস, 3টা ফাঁস, 4টা ফাঁস, ঠিক আছে। আর বাহু কয়টা? বাহু হচ্ছে আমাদের 5টা, ঠিক আছে। ধরো হচ্ছে এই যে আমাদের এই একটা বাহু, এই যে 2টা বাহু, এই যে 3টা বাহু, এই যে অতিরিক্ত বাহু বলছে এটা কিন্তু এই পুরাটা, ঠিক আছে। এই যে অতিরিক্ত বাহু যে বলছে, তারপরে হচ্ছে এই একটা বাহু, 4 নাম্বার বাহু, এই একটা বাহু, 5টা বাহু, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 4টা ফাঁস এবং 5টা বাহু থাকবে, এটাই আর কি বুঝাইছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো বাহুগুলো হলো অ্যামিনো অ্যাসিড বাহু। বাহুগুলোর আবার নামও আছে, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন বাহু, অতিরিক্ত বাহু, ঠিক আছে। এই যে বাহুগুলোর নাম আছে, নামগুলো জাস্ট একবার পড়বা, ওকে। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে দেখো, এখন থেকে আমাদের আর তেমন কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ নাই, ঠিক আছে। সো এখন থেকে আমাদের আর তেমন কিছু পড়ার দরকার নাই, ওকে। জাস্ট আমরা পড়বো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস, ঠিক আছে। এরকম মাঝে মধ্যে আমাদের কোয়েশ্চেন আসে যে 4টা ফাঁসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কোনটা, ঠিক আছে। যে আমরা তো জানি যে টিআরএনএতে আমাদের একাধিক ফাঁস কয়টা সৃষ্টি হয়? কয়টা ফাঁস সৃষ্টি হয়? 4টা ফাঁস সৃষ্টি হয়, ঠিক আছে। এই 4টা ফাঁসের মধ্যে একটা ফাঁসের নাম হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। এই ফাঁসটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফাঁস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে উৎপত্তিতে চলে আসবো, ঠিক আছে। উৎপত্তি, হ্যাঁ, উৎপত্তিতে আমরা কি পড়বো? ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। টিআরএনএ কোথা থেকে সৃষ্টি হয়? টিআরএনএ সৃষ্টি হয় হচ্ছে আমাদের ডিএনএ থেকেই টিআরএনএ সৃষ্টি হবে, ওকে। আচ্ছা, কাজ প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা। এটা কিন্তু আমরা একদম প্রথম লাইনেই পড়ে আসছি, তাই না? এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করবে, ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণের সময়, ওকে। সো হচ্ছে তাহলে আমরা কাজটাও কিন্তু পড়ে ফেলাম, ওকে। তাহলে এই যে আমরা এমসিকিউর জন্য যেই লাইনগুলো পড়লাম এগুলাই কিন্তু আমরা সিকিউর জন্য পড়ে ফেলবো, মানে হচ্ছে লিখে ফেলবো, তাই না? এখন যদি তোমার বলে যে টিআরএনএ এর বর্ণনা লিখো, তাহলে তুমি কি করবা? এই চিত্রটা প্রথম দিতে পারো, তারপরে হচ্ছে কি করবা বলো তো? তারপর হচ্ছে তুমি লিখবা,
হ্যাঁ 1 নাম্বার পয়েন্টে লিখবা যে টিআরএনএ কাকে বলে, 2 নাম্বার পয়েন্টে লিখবা 41 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে, 3 নাম্বার পয়েন্টে লিখবা ধরো হচ্ছে 75 থেকে 90টা নিউক্লিওটাইড অণু থাকে, 4 নাম্বার পয়েন্টে লিখবা তোমার হচ্ছে টিআরএনএতে 15 ভাগই হচ্ছে বা 15% টিআরএনএ থাকে। হ্যাঁ, তারপর 6 নাম্বার পয়েন্টে ধরো লিখলা সবচেয়ে ক্ষুদ্রাকার টিআরএনএ মানে সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ হচ্ছে টিআরএনএ। তারপর বলবা এখানে বাহু কয়টা থাকে, ফাঁস কয়টা থাকে। হ্যাঁ, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহু কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কোনটা। হ্যাঁ, তারপর উৎপত্তি বলবা এটা কোথা থেকে উৎপত্তি হয়, তারপর বলবা হচ্ছে কাজ, এটার কাজ কি, ঠিক আছে। সো এই কয়টা পয়েন্ট বললে কিন্তু তোমার মানে সিকিউর জন্য বা সৃজনশীলের জন্য খুব সুন্দরভাবে এটা লেখা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের টিআরএনএ মোটামুটি শেষ, ট্রান্সফার আরএনএ। এখন আমরা পড়বো হচ্ছে এমআরএনএ। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে এমআরএনএ। হ্যাঁ, সো এমআরএনএটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমআরএনএ, সো এমআরএনএ কি? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ থেকেই তো আমরা বুঝতেছি না, এটা হচ্ছে আমাদের বার্তা প্রেরণ করবে। যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের সাথে হিসাবে কার্যকর হয়, নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে, সেগুলোকে মেসেঞ্জার আরএনএ বলে, ঠিক আছে। সো হচ্ছে যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসাবে কার্যকর নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে, হ্যাঁ, সেগুলোকে আমাদের হচ্ছে মেসেঞ্জার আরএনএ বলে। অ্যাকচুয়ালি এখানে বুঝাইছে এটা কি? অ্যাকচুয়ালি এখানে বুঝাইছে যে হচ্ছে ধরো আমাদের টিআরএনএ থেকে, ঠিক আছে, টিআরএনএ থেকে কিন্তু আমাদের এই যে টিআরএনএর কাজ কী ছিল বলো তো? এই যে টিআরএনএর কাজ কী ছিল, উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজ, টিআরএনএর কাজ এটা কী করছিল? অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করছিল, তাই না? টিআরএনএ অ্যামিনো অ্যাসিড অণুকে এমআরএনএতে স্থানান্তর করছিল। হ্যাঁ, তাহলে এখন এমআরএনএতে কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিড চলে আসছে। ওকে, সো এই যে আমাদের অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড, এই যে অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করাই হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএর কাজ, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড অনুক্রমকে বাছাই করবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমাকে অত ডিটেলসে পড়ার দরকার নাই। তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড অনুক্রমকে এটা হচ্ছে বাছাই করবে, সেগুলোকে হচ্ছে আমরা মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ বলবো, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সৃষ্টি হয়, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিএনএ অণু থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সৃষ্টি হয়, এবং ট্রান্সক্রিপশন যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের সিকিউর জন্য শিক্ষা লাগবে, ঠিক আছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আচ্ছা, সো তাহলে এটা আমরা পড়ে ফেললাম যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমেই আমাদের এমআরএনএ সৃষ্টি হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তের কয়েকটি বেস হচ্ছে কোডনবিহীন। এই প্রান্তকে বলা হয় হচ্ছে 5 প্রাইম লিডার। আচ্ছা, এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে দেখো, এই যে এটা মনে করো আমাদের 5 প্রাইম প্রান্ত, আর এটা মনে করো হচ্ছে আমাদের 3 প্রাইম প্রান্ত, ঠিক আছে। প্রাইম কেন বলতেছি? যে উপরে এরকম একটা দাগ আছে, এটা হচ্ছে প্রাইম। ওকে, আচ্ছা, সো এই যে আমাদের 5 প্রাইম প্রান্ত, এই 5 প্রাইম প্রান্তর তোমার হচ্ছে এখানে কয়েকটা মানে অঞ্চল হচ্ছে আমাদের কোডনবিহীন। কোডনবিহীন বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হইতেছে? এখানে কোনো ধরনের জেনেটিক কোড থাকবে না, ঠিক আছে। অর্থাৎ তোমার যে এখানে যে আমাদের অ্যামিনো অ্যাসিডটা কোড হিসাবে আসে না, সেই অ্যামিনো অ্যাসিডটা এখানে থাকবে না, একদম প্রান্তের দিকে এই অ্যামিনো অ্যাসিড কোডটা থাকে না। ঠিক যে জায়গায় আমাদের হচ্ছে অ্যামিনো অ্যাসিড কোডটা থাকবে না, সেটা যদি 5 প্রাইম প্রান্ত হয় তাহলে সেটাকে আমরা বলি 5 প্রাইম লিডার, এবং সেটা যদি 3 প্রাইম প্রান্ত হয় তাহলে সেটাকে আমরা বলি 3 প্রাইম ট্রেইলার, ঠিক আছে। এখানে এইটাই বলছে দেখো। আবার 3 প্রাইম প্রান্তের কয়েকটি বেস হচ্ছে কোডনবিহীন, এই প্রান্তকে বলা হয় হচ্ছে 3 প্রাইম টেইলার, ঠিক আছে। আর মাঝখানের যে অংশ থাকে, অর্থাৎ এই যে 5 প্রাইম প্রান্ত আর 3 প্রাইম প্রান্তের মাঝখানে যেই অংশটা থাকে, এই যে মাঝখানের অংশ, এই পুরা অংশটাই হচ্ছে আমাদের কোড থাকবে বা কোডিং থাকবে, ঠিক আছে। কোডের যে সংকেতগুলা বা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের যেই কোডগুলা, সেগুলো হচ্ছে মধ্যের দিকে থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কোডিং অংশ, ঠিক আছে। এই যে কোডিং অংশ, এই পুরা এই মধ্যের অংশটাকে আমরা বলবো হচ্ছে কোডিং অংশ, এবং একদম প্রান্তের দিকের দুইটা অংশ, ঠিক আছে, এই যে এই প্রান্ত আর হচ্ছে এই প্রান্ত, এখানে হচ্ছে আমাদের কোডনটা মিসিং থাকবে, যেটাকে বলা হয় কোডনবিহীন, এবং এখানে হচ্ছে আমাদের কোনো এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের 5 প্রাইম এবং 3 প্রাইম লিডার এবং ট্রেইলার, ঠিক আছে। আর এবং এই মাঝের অংশটাকে আমরা কি বলবো? মাঝের অংশটাকে বলবো হচ্ছে আমরা কোডিং অঞ্চল। কারণ এখানে হচ্ছে আমাদের কোড থাকবে। আচ্ছা, সো এরপরে আমরা যেটা পড়বো, আচ্ছা আমি যদি একটু মুছে দেই। আচ্ছা, সো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এমআরএনএ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণে বার্তা বহন করে, ঠিক আছে। এমআরএনএ কী করবে? প্রোটিন সংশ্লেষণের জন্য বার্তা বহন করবে। হ্যাঁ, কোষের মোট আরএনএর 5 থেকে 10 ভাগ এমআরএনএ, ঠিক আছে। আমরা টিআরএনএ পড়ছিলাম 15 ভাগ, ঠিক আছে। আর এটা আমরা কত ভাগ পড়লাম? 5 থেকে 10 ভাগ থাকবে হচ্ছে আমাদের এমআরএনএ। আচ্ছা, তারপরে কাজে চলে আসো। নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের
বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করাই হচ্ছে রাইবোজোম এবং টিআরএনএর সাহায্যে নিউক্লিয়াস, সেটা দরকার নেই, জাস্ট এইটুকু পড়ো যে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে, জাস্ট এইটুকু পড়ো, ঠিক আছে, এইটুকু পড়ো যে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে এটা আমাদের সাইটোপ্লাজমে বহন করবে। এই যে বার্তা বহন করতেছে এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে এমআরএনএ। ওকে, আচ্ছা, সো এমআরএনএটাকে যদি আমরা আরেকটু সামারাইজ করি তাহলে আমরা কী কী পাবো? প্রথমে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করবে, তাই না? তারপরে হচ্ছে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সৃষ্টি হবে। হ্যাঁ, এমআরএনএ প্রান্তের দিকের অংশ 5 প্রাইম প্রান্তকে বলা হয় হচ্ছে 5 প্রাইম লিডার এবং 3 প্রাইম প্রান্তকে বলা হয় হচ্ছে 3 প্রাইম টেইলার, এবং এই অঞ্চলগুলো কেমন থাকবে? এই অঞ্চলগুলো থাকবে হচ্ছে কোডনবিহীন, এবং মাঝখানের যে অংশ আছে সেই অংশকে আমরা বলবো হচ্ছে কোডিং অংশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো, কোষের মোট আরএনএর 5 থেকে 10 ভাগ থাকে হচ্ছে এমআরএনএ। তারপর আমরা কাজ পড়বো, ঠিক আছে, যে আমাদের প্রোটিন সংশ্লেষণের সময় বার্তা বহন করা এর কাজ। আচ্ছা, তারপর এমআরএনএ আর টিআরএনএর মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্য জাস্ট আমরা একবার রিডিং পড়বো, নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে, জাস্ট হচ্ছে একবার রিডিং পড়বা। ওকে, দেখো এমআরএনএতে 1 নাম্বার পয়েন্টে জাস্ট একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা জানি এমআরএনএতে কোনো ধরনের ফাঁস সৃষ্টি হয় না, তাই না? তারপর কিন্তু টিআরএনএতে আমাদের কি থাকে? ভাঁজ থাকে, এখানে অনেক ধরনের একাধিক ফাঁস থাকে, বাহু থাকে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এইটুকুই মেইন পার্থক্য। ওকে, আচ্ছা, তারপরে এরা কি হয়? এরা হচ্ছে আকারে বড় হয়, এরা হচ্ছে আকারে ছোট হয়, ঠিক আছে। এর কোডিং অঞ্চলে কোডন থাকে, আর হচ্ছে টিআরএনএ কিন্তু কোনো ধরনের কোডন থাকেই না, ঠিক আছে। এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে আমাদের অ্যান্টিকোডন। এগুলো জাস্ট এমসিকিউর জন্য একটু মুখস্থ করো, জাস্ট এগুলো মুখস্থের ব্যাপার, তেমন কিছু বোঝার জিনিস নাই, ঠিক আছে। জাস্ট হচ্ছে কোনটি সত্য বা কোনটা মিথ্যা বহু পদ্ধতিতে যদি আসে তাহলে যেন পারো, ঠিক আছে। ধরো এরকম দিয়ে দিল নিচের টিআরএনএর জন্য কোনটা সঠিক, ঠিক আছে, বহু পদ্ধতি, ধরো এখান থেকে কিছু অপশন বানিয়ে দিল, জাস্ট একবার রিডিং পড়বা, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা চলে আসবো রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে। রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, ঠিক আছে। আচ্ছা, যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে। অর্থাৎ আমাদের রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসাবে কোনটা কাজ করবে? জাহির সি বাত হে যে রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান রাইবোজোমাল আরএনএ, তাই না? একদম সহজ কথা, ঠিক আছে। আচ্ছা, এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি পরিমাণে থাকে, কত পার্সেন্ট থাকবে? 80 থেকে 90% থাকবে, ঠিক আছে। এই যে 80 থেকে 90 ভাগই থাকবে হচ্ছে আমাদের আরআরএনএ। পরীক্ষার সময় ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে যে আরআরএনএ বা নিচের কোন আরএনএ আমাদের সাইটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে? আনসার হবে হচ্ছে আরআরএনএ। কত পার্সেন্ট? আমাদের হচ্ছে 80 থেকে 90%। তাহলে আমরা বললাম টিআরএনএ থাকে হচ্ছে 15%, তারপরে হচ্ছে তোমার এমআরএনএ পড়লাম থাকে হচ্ছে 5 থেকে 10%, কিন্তু এটা কত পার্সেন্ট থাকে দেখছো? পুরা 80 থেকে 90% থাকে, অনেক বেশি, তাই না? সো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কোনটা থাকে বলো তো? রাইবোজোমাল আরএনএ থাকে হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, তারপর আমরা জাস্ট রাইবোজোমাল আরএনএর কাজটা পড়বো। রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে, যার মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এটার মাধ্যমে আমাদের প্রোটিন সংশ্লেষিত হবে, জাস্ট এটা একটু মাথায় রাখো। ওকে, আচ্ছা, যেহেতু রাইবোজোমাল আরএনএ রাইবোজোমে থাকবে, রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে, এই জন্য হচ্ছে আমাদের রাইবোজোমার কাজও হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, একদম সহজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে বংশগতীয় আরএনএ বা জিআরএনএ, ঠিক আছে। বংশগতীয় আরএনএ বা জিআরএনএ মানে কি? জেনেটিক আরএনএ, ঠিক আছে। জেনেটিক আরএনএ থেকে জাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার প্রধান কাজ প্রোটিন তৈরি করে, ঠিক আছে। এটাও সেম কাজ, ঠিক আছে। বংশগত আরএনএরও প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। ওকে, কিছু ভাইরাস দেহে বংশগতি উপাদান হিসেবে কাজ করে, যেমন হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে, ভাইরাসে এটা হচ্ছে আমাদের বংশগতির উপাদান হিসেবেও কাজ করবে। ওকে, সো এটা তোমার জন্য অতটা ইম্পর্টেন্ট না। তোমাকে যদি পরীক্ষার সময় আসে যে প্রোটিন সংশ্লেষণ করা কার কাজ, সেখানে যদি তোমার জেনেটিক আরএনএও থাকে, রাইবোজোমাল আরএনএও থাকে, তাহলে অবশ্যই তোমার রাইবোজোমাল আরএনএই আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পড়বো হচ্ছে মাইনর আরএনএ, ঠিক আছে। মাইনর আরএনএ বা এমআইআরএনএ। ওকে, সো মাইনর আরএনএ থেকে আমরা কি পড়বো দেখো। আচ্ছা, মাইনর আরএনএ, ঠিক আছে, এটা থেকে আমাদের একটাই এমসিকিউ পড়া লাগবে, সেটা হচ্ছে মাইনর আরএনএটা আমাদের এনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে। মাইনর আরএনএ হচ্ছে আমাদের এনজাইম হিসেবে কাজ করে। প্রায় পরীক্ষার সময় কোশ্চেন আসে নিচের কোন আরএনএ এনজাইম হিসেবে কাজ করবে? আমাদের হচ্ছে মাইনর আরএনএ। আচ্ছা, আরএনএর কাজ তো আমরা জানি, তাই না? প্রোটিন সংশ্লেষণ করা, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে টিআরএনএ কি করবে? এমআরএনএতে অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করবে, এটা তো আমরা প্রথম দিক থেকেই পড়ে আসতেছি। হ্যাঁ, আর আরএনএ কী করবে? রাইবোজোমাল আরএনএ প্রোটিন তৈরি করবে, তাই না? আচ্ছা, এটাই আর কি আমাদের হচ্ছে আরএনএর কাজ। ওকে, সো তাহলে আমাদের আরএনএ 5টা কিন্তু আমরা মোটামুটি পড়ে ফেলাম। এই 5টা আরএনএর মধ্যে আমাদের সবচেয়ে কোন আরএনএ 2টা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমাদের প্রথম 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের হচ্ছে তোমার এই যে আমাদের হচ্ছে যে টিআরএনএ, ঠিক আছে। টিআরএনএটা আমাদের
সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিকিউর জন্য টিআরএনএ এবং সিকিউর জন্য হচ্ছে আমাদের তোমার হচ্ছে টিআরএনএ ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে আমাদের কোনটা বলো তো, আরেকটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বাকিগুলোও জাস্ট একবার রিডিং পড়বে এমসিকিউর জন্য, ঠিক আছে। এই আরএনএগুলো থেকে কিন্তু আমাদের সিকিউতে কোয়েশ্চেন আসে, ওকে। তোমাদেরকে আমি সিকিউ কোয়েশ্চেন সলভ করাই দেবো এই পার্টের, সো সেখানেও আমরা দেখতে পারবো, ঠিক আছে, কোনো চিন্তা নাই। এবং এগুলো প্রথম পড়লে কিন্তু তোমার অবশ্যই একটু কঠিন মনে হবে। আমরা যে সময় এগুলো প্রথম পড়তেছিলাম একদম, এটা যদি আমার মাথা হয়, ঠিক আছে, এটা যদি আমার মাথা হয় যে মাথার উপর দিয়ে গেছিলো, ঠিক আছে। তুমি যখন একটু বারবার পড়বা, একটু বারবার রিডিং পড়বা, হ্যাঁ, কয়েকবার রিডিং পড়বা, তারপর দেখবা তোমার মাথার মধ্যে থেকে চলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটু এলোমেলো টপিক। তুমি যখন বারবার রিডিং পড়বা অথবা একটু বারবার রিভিশন দেবা, তখনই তোমার মাথায় ক্যাচ করতে পারবা, ঠিক আছে। সো একটু বুঝে বুঝে বারবার পড়া লাগবে, ঠিক আছে। প্রথমবার কিন্তু তোমার পড়লে একটু এলোমেলো লাগবে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য। সিকিউর জন্য 5 স্টার একটা টপিক, প্রায় কোশ্চেন আসে যে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য লেখো। এখন অনেকগুলো পার্থক্য তোমরা নিজেরাই এখান থেকে পারবা, ঠিক আছে। যে ডিএনএর ভৌত গঠন কেমন, প্যাঁচানো, কিন্তু আরএনএ কেমন, এক সূত্রক সিকলের নেয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্যাঁচানো থাকবে না, হ্যাঁ। তারপর রাসায়নিক গঠন কেমন ডিএনএতে আমাদের কি থাকবে বলো তো, সব কিছু এখানে থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, কিন্তু এখানে থাকবে হচ্ছে আমাদের রাইবোজ সুগার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার, কিন্তু আরএনএতে থাকবে হচ্ছে আমাদের রাইবোজ সুগার, ওকে। ডিএনএর পাইরিমিডিনে আমরা জানি, তাই না, যে এখানে থাকা থায়ামিন আর এখানে থাকে হচ্ছে আমাদের ইউরাসিল, ঠিক আছে, এটা তো আমরা জানি, ঠিক আছে। থায়ামিনের পরিবর্তে যে ইউরাসিল থাকে, এগুলো কিন্তু আলাদা আলাদা পয়েন্টে লিখবা, ঠিক আছে। ধরো ডিঅক্সিরাইবোজ সুগার, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল, এগুলো হচ্ছে আলাদা পয়েন্টে লিখবা। আচ্ছা, প্রকার, আমরা জানি ডিএনএ অনুর কোনো ধরনের প্রকারভেদ নাই, এটা তো আমরা পড়ছি, তাই না। কিন্তু আরএনএ কয় প্রকার থাকে, আরএনএ হচ্ছে আমাদের 5 প্রকার থাকবে, ঠিক আছে। বহুত সিকিউ এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, ওকে। আচ্ছা, 5 প্রকার কী কী, টিআরএনএ, আরএনএ, এমআরএনএ, জিআরএনএ এবং মাইনর আরএনএ, ঠিক আছে। আচ্ছা, উৎপত্তি, প্রতিলিপনের মাধ্যমে, প্রতিলিপন বা রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়। আর এটা কীভাবে সৃষ্টি হয়, কোনো নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো প্রতিলিপন দরকার হয় না, ঠিক আছে। আচ্ছা, অবস্থান, প্রধানত ক্রোমোজোমে অবস্থান করে, ঠিক আছে। এটা আমরা পড়ছি যে আমাদের ডিএনএর বেশিরভাগ অবস্থান করবে ক্রোমোজোমে, কিন্তু আরএনএ কোথায় অবস্থান করবে বলো তো, আরএনএ হচ্ছে আমাদের মেইনলি সাইটোপ্লাজমে অবস্থান করবে, ঠিক আছে। আর ক্রোমোজোম, রাইবোজোম এগুলোতেও থাকবে আর কি, ঠিক আছে। মেইনলি হচ্ছে আমাদের 90% কোথায় অবস্থান করে মনে আছে, সাইটোপ্লাজমে, ওকে। আচ্ছা, তারপর প্রধান কাজ, প্রধান কাজ কি, বংশগতির ধারক বাহক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এটার প্রধান কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণ করা, ঠিক আছে। মনে রাখবা আরএনএর ওভারঅল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, প্রধান কাজ। আচ্ছা, বংশগতি, এটা কি করে বলো তো, চরিত্র বহন করে। আমরা তো জানি ডিএনএ ভিতরে কি থাকে, জিন, সেই জিনই তো হচ্ছে আমাদের বংশগতির ধারক বাহক হিসাবে কাজ করে, চরিত্র নিয়ন্ত্রণ করে। কিন্তু আরএনএ ছাড়া বংশগতির চরিত্র বহন করে না আর কি, ঠিক আছে। ভাইরাল আরএনএ ছাড়া, মানে কি, ভাইরাল আরএনএটা কিন্তু আমাদের বংশগতির জন্য সাহায্য করে। এইটা ছাড়া বাকি যে আরএনএগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আর কি ভূমিকা রাখে না। সংখ্যা, সংখ্যা, নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম, ঠিক আছে, মুখস্থ। অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, অধিক পরিমাণে শোষণ করবে, এটা হচ্ছে কম পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো 10 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট না, ওকে, সরি। তাহলে এই যে তোমাদেরকে কিন্তু আমি ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য পড়ালাম, এটা কিন্তু আমাদের বথ সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্যই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন, ঠিক আছে। ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন, এটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে সিকিউতে আসে, ঠিক আছে। দেখো তোমাদেরকে যদি আমি একটু ওভারঅল ধারণা দিই, আর এখানে কী কী আছে দেখো, ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন, এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য আমরা শিখবো, ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন, এটার জন্য তোমাদের অলরেডি হচ্ছে আমি একটা নোট তৈরি করছি, ঠিক আছে। ওইখানে মাত্র কয়েকটা পয়েন্ট আছে, দেখো এখানে কিন্তু শুরু আছে কিন্তু শেষ নাই, দেখবা এই যে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এই যে এই ধাপ 1 এখান থেকে শুরু হয়েছে এবং এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এই যে ধাপ 1, ধাপ 2, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার দেখছো কত বড়, 4, 5, 6 পৃষ্ঠা, ঠিক আছে, শেষই হয় না। এই যে ধাপ 3, এত বড় কিন্তু তুমি পরীক্ষার সময় লিখতে পারবে না, 5-6 পৃষ্ঠা তোমার খাতায় লিখতে গেলে 10-12 পৃষ্ঠা হয়ে যাবে। সো এটা কিন্তু আমাদের 2 পৃষ্ঠার মধ্যে লিখলেই হয়, ঠিক আছে। মাত্র 2 পৃষ্ঠার মধ্যে আমরা এটা শেষ করতে পারবো পরীক্ষার সময়, মাত্র কয়েকটা পয়েন্ট দিয়ে এটা আমরা সুন্দরভাবে সাজাইছি, ঠিক আছে। বিভিন্ন গাইড দেখে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন বই দেখে আমি হচ্ছে সুন্দরভাবে ডিএনএ রেপ্লিকেশনের কয়েকটা পয়েন্ট লিখছি। এই ডিএনএ রেপ্লিকেশনটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখো, ট্রান্সক্রিপশন, ঠিক আছে। ট্রান্সক্রিপশন এটাও কিন্তু আমাদের সিকিউর জন্য পড়া লাগবে, ঠিক আছে। ট্রান্সক্রিপশন, ওকে, ট্রান্সক্রিপশনের ধাপ আর কি, হ্যাঁ।
সো ট্রান্সক্রিপশনের ধাপের জন্য তোমাদেরকে হচ্ছে আমি পয়েন্ট লিখছি, সেগুলোও হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। ট্রান্সক্রিপশনের ধাপগুলোও এখানে অনেক বড় বড়, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশনের মতোই। তাহলে এখানে আর কি আছে, ট্রান্সক্রিপশন আছে, এই ট্রান্সক্রিপশনটা আমরা সিকিউর জন্য পড়বো। তারপর আমরা দেখি আর কি আছে, আমাদের ট্রান্সলেশন আছে, ঠিক আছে। এই যে আচ্ছা, সো এরপরে আমাদের কি আছে দেখো, ট্রান্সলেশন আছে। ওকে, সো ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের একটু পড়া লাগবে। ওকে, ট্রান্সলেশন আমাদের হচ্ছে একটু পড়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা সরি, আমি একটু ভুল বলছি, ঠিক আছে, একটু ভুল বলছি। সেটা হচ্ছে এই যে আমাদের ট্রান্সক্রিপশন আছে না, হ্যাঁ, এই ট্রান্সক্রিপশনটা হচ্ছে আমাদের আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, এই যে আমাদের ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন আছে, ঠিক আছে, এই দুটার মধ্যে আমার একটা মনে পড়ছে না, ঠিক আছে। এই দুটার মধ্যে একটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, একটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আরেকটা আমাদের, আমি ভালো করে টেস্ট পেপার অ্যানালাইসিস করছি, আরেকটা আমাদের সিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট না। মাত্র অনেকগুলো বোর্ডের মধ্যে দুই একটা বোর্ডে খুবই রেয়ারলি হচ্ছে আমাদের হচ্ছে এগুলো একটা আসছে, ঠিক আছে। আমার ইনস্ট্যান্টলি মনে পড়তেছে না যে ট্রান্সক্রিপশন নাকি ট্রান্সলেশন কোনটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য একটু লেস ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। সো আমরা জাস্ট ডিএনএ রেপ্লিকেশন আর হচ্ছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে একটা শিখবো, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বোর্ডে ফ্রিকোয়েন্টলি আসে, 90% ক্ষেত্রে সেটাই আসে, বুঝতে পারছো। আর একটা জাস্ট আমরা এমসিকিউর জন্য এমনি একটু দেখবো। ওকে, আচ্ছা, তাহলে কি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন গেল আমাদের? হ্যাঁ, তোমাদের কিন্তু এটার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। তারপরে কিন্তু আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হবে, ঠিক আছে, এই যে ট্রান্সলেশন। হ্যাঁ, তারপরেই কিন্তু আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের আরও কিছু এমসিকিউ আছে। ওকে, তারপরে আমাদের আরও কিছু এমসিকিউ আছে, জাস্ট এই যে জিন টিন, ঠিক আছে, জেনেটিক কোড। ওকে, এখান থেকে জাস্ট আমাদের কয়েকটি এমসিকিউ পড়লে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারে আজকে আমরা কী কী পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে তোমার, একটু ওয়েট করো। হ্যাঁ, আজকে আমরা কি পড়লাম বলো তো? আজকে আমরা যদি একটু সামারাইজ করি, আজকে আমরা পড়লাম হচ্ছে ডিএনএ, ঠিক আছে, ডিএনএ অণুর গঠন, ঠিক আছে, ডিএনএ অণুর গঠন। আচ্ছা সরি, আচ্ছা, আজকে আমরা কি কি পড়লাম বলো তো? ডিএনএর গঠন পড়লাম, তাই না? ডিএনএর গঠন পড়লাম, ডাবল হেলিক্সের গঠন, যেটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি পড়লাম বলো তো? আরএনএ, 5 ধরনের আরএনএ, ঠিক আছে, 5 ধরনের আরএনএ পড়লাম, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমাদের বাকি কি আছে? ডিএনএ রেপ্লিকেশন আর ট্রান্সলেশন, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমরা সিকিউর জন্য পড়বো। প্লাস হচ্ছে কিছু এমসিকিউর টপিক বাকি আছে, সেগুলো পড়ে ফেলবো, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ, ঠিক আছে। তারপরে আমরা এই চ্যাপ্টারটার যতটুকু বাকি আছে তার উপর থেকে একটা এক্সাম নিয়ে আমরা হচ্ছে সিকিউ সলভ করাবো, তারপরে হচ্ছে একটা এক্সাম নিব, তারপরেই হচ্ছে আমরা নতুন করে হয়তো বা জুলজিতে চলে যাব, ঠিক আছে, জুলজির চ্যাপ্টার 1-এ চলে যাব। ওকে, আচ্ছা, সো আশা করি তোমরা হচ্ছে এইভাবে পড়তে থাকলে তোমাদের জন্য অনেক তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করতেছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।